অনেকদিন পরে এই প্রথম কৃত্তিকা নক্ষত্রের ভিডিও এই চ্যানেলে যুক্ত করতে পারলাম। আহ, কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে এই প্রথম আমি যে ভিডিওটা দিচ্ছি, এটি হচ্ছে 2026 সালের রাশিফল। যদি এই ভিডিওতে ভিউ ভালো হয়, তাহলে আপনাদের মার্চ মাসের রাশিফল আপনারা পাবেন এবং এরপর থেকে ক্রমাগত প্রত্যেকটা মাসের রাশিফল আপনারা পাবেন। এটি খুবই কঠিন ছিল একটি ভিডিও চ্যানেলে যুক্ত করা, তো এটি সম্ভব হয়েছে। এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ, আমার নিজেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আসুন শুরু করি। কৃত্তিকা নক্ষত্রের সময় কোন দিকে? কৃত্তিকা নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে রবি এবং বৃষ রাশির মূল অধিপতি শুক্র। তো আপনাদের তাহলে দুটো গুরুত্বপূর্ণ নক্ষত্রকে মনে রাখতে হচ্ছে, দুটো গ্রহ। সেটি হলো রবি এবং শুক্র। রবি শুক্র কোথায় থাকছে তার উপর ভিত্তি করে আমরা এই রাশিফলটা দেখব। এক এক করে আমরা পুরো ২৬ সাল এগিয়ে যাব। তো প্রথমেই দেখি, যেহেতু জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাস দেখব। তো যেহেতু এটি 2026 সালে পুরো সময়ের রাশিফল, তো আমি জানুয়ারি মাস সম্পর্কে দু একটা কথা বলে দিই, যদিও চলে গিয়েছে। আপনাদের জানুয়ারি মাসে রবি এবং শুক্র একই সাথে ছিল এবং অধিকাংশ ক্ষেত্রেই জানুয়ারি মাসে যেটি দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই গ্রহগুলো চলেছে হচ্ছে জন্ম, সম্পদ, অতিমিত্র, এই সমস্ত নক্ষত্রের উপর দিয়ে। যার কারণে আপনারা সময়টা অতটা খারাপ পাননি। রবি যে সমস্ত ঘরের উপর দিয়ে গিয়েছে, সেই ঘরগুলো ভালো ছিল, বৃহস্পতির বিপরীত অবস্থানে ছিল, যার কারণে সময়টা যথেষ্ট ভালো ছিল আপনাদের। এখন আমরা যখন ফেব্রুয়ারিতে গেলাম, ফেব্রুয়ারিতে গ্রহগুলো একই সাথে আছে, মোটামুটি একই সাথে আছে। ফেব্রুয়ারি মাসের সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো ছিল। তো সেখানে দেখা যায় যে গ্রহগুলো সম্পদ তারা থেকে বিপদ তারার দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে, অর্থাৎ আপনারা যথেষ্ট সম্পদ অর্জন করতে পেরেছেন ফেব্রুয়ারিতে এবং আস্তে আস্তে নানা রকম বিপদ আপদের সম্মুখীন হওয়ার মতো পরিবেশ চারিদিক থেকে আপনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। মূল সমস্যা আপনারা ফেস করছেন মার্চ মাসে এসে। যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে ইতোমধ্যেই আছি, ফেব্রুয়ারি মাস নিয়ে কিছুটা কথা বলে নিয়ে আমরা মার্চের দিকে চলে যাব। দেখি ফেব্রুয়ারি মাসে কি অবস্থা। ফেব্রুয়ারি মাসে আপনার যে ৬টা নারী, এই ৬টা নারীর কোথাও কোনো বিশেষ পাপ গ্রহ দেখা যাচ্ছে না, যার কারণে ওই দিক থেকে আপনার শুভত্ব রয়েছে, অর্থাৎ সমস্ত নারী পাপমুক্ত আছে। তো সেক্ষেত্রে শুক্র এবং রবির অবস্থান যদি আমরা বিবেচনা করি, তাহলে ফেব্রুয়ারি মাসে কি দেখতে পাই সেটি একটু বলে দিই। আমার কাছে যে তথ্য আছে সেটির ভিত্তিতেই বলি। ফেব্রুয়ারি মাসের যেহেতু আমরা মোটামুটি কিছুদিন পার করে ফেলেছি, এই জন্য আমি 11 তারিখ থেকে দেখব। 11 তারিখের দিকে দেখছি রবি আছে মকরে মঙ্গলের সাথে এবং শুক্র থাকছে কুম্ভতে, অর্থাৎ রবি শুক্র পৃথক হলো। তো শুক্র যেহেতু বুধের সাথে আছে, বুধ শুক্র একত্রে থাকছে, যার জন্য এটা একটা শুভত্ব হিসেবে আমি দেখছি। এবং রবি থাকছে তার মিত্রের সাথে, মঙ্গলের সাথে, এটিও খুব ভালো। তার মানে বলা যায় ফেব্রুয়ারি মাসে কৃত্তিকা নক্ষত্রের মানুষ 15 তারিখ পর্যন্ত সময়, অর্থাৎ 11 থেকে 15, এই সময়ে উচ্চ স্থানীয় ব্যক্তির সাথে লিঙ্ক হবে, যোগাযোগ হবে এবং আইন সংক্রান্ত বিষয়ে তার আগ্রহ থাকবে বা আইনি সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। এই সময় আপনার হাতে ক্ষমতা আসবে, অন্যকে কন্ট্রোল করার জন্য যে ক্ষমতাটা সেটি আপনার হাতে আসছে, এটি অত্যন্ত শুভ বিষয়। এবং অর্থকড়ি এবং ক্ষমতা এবং সেই সাথে মানুষের উপর নিয়ন্ত্রণের যে দক্ষতা, সেটিও আপনি পেয়ে যাচ্ছেন এই মাসে, অর্থাৎ এই দিক থেকে বেশ ভালো বলা যায়। এবং রাশির অধিপতি, নক্ষত্র অধিপতি শনির ঘরে আছে, শনি নিজ নক্ষত্র একাদশে আছে,
ইনকাম ভাগ্য যথেষ্ট ভালো থাকছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের ১১ থেকে ১৫ তারিখ তার মানে আপনার জন্য যথেষ্ট শুভ সময় হিসেবে বিবেচিত হলো। ফেব্রুয়ারি ১৬ থেকে যদি সামনের দিকে যাই তখন আমরা রবিকে কুম্ভে দেখতে পাচ্ছি। ফলে রবি আর রাহু সেই সাথে নক্ষত্র রাশির অধিপতি নক্ষত্র অধিপতি যেহেতু একসাথে হয়ে গেল, সাথে থাকছে রাহু। এই জন্য আমরা এই জায়গাটা নিয়ে একটু চিন্তিত। তবে এখানে বৃহস্পতির দৃষ্টি অবশ্য থাকছে নৈসর্গিক শুভগ্রহ হিসেবে, যার জন্য আহ, ক্ষমতার ক্ষমতার যে উত্থান পতন সেটি আপনাকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ রবি যেহেতু রাহুর সাথে যুক্ত হচ্ছে, যদি সংসারে থাকেন তাহলে পিতার সাথে মতবিরোধ হওয়া বা আহ, পিতার বিরাগভাজন হওয়া এই বিষয়টা থাকতে পারে। আবার অফিসিয়াল কাজে যদি থাকেন বা চাকরি ক্ষেত্রে বা এমন কোনো কোম্পানিতে যেখানে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগ ভাজন হতে হয়, এরকম বিষয় কিন্তু আপনাকে ঘিরে ফেলতে পারে, এই সম্ভাবনা থাকছে। এখানে বুধ শুক্র একত্রে থাকছে, যার কারণে কিছুটা শুভত্ব থাকছে, আর রবি রাহুর কারণে কিছুটা অশুভত্ব থাকছে। তার মানে আমরা বলতে পারি যে ফেব্রুয়ারি মাসে আপনি নানা বিষয়ে কর্মব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্র যেহেতু এটি আপনার, কর্মব্যস্ত থাকবেন এটি বলা যায়। আর আয়ের দিক দিয়ে কোনো সমস্যা নেই, প্রাপ্তিযোগ অত্যন্ত শুভ। কর্মযোগ বা কর্মব্যস্ততা এই জিনিসটাই আপনাকে মূলত সবসময় ব্যস্ত রাখবে। সবসময় কর্মব্যস্ত আপনি, অর্থাৎ কর্মের ঘরটা যদি আমরা একটু খেয়াল করি, সেখানে মঙ্গল রাহু রবি বুধ শুক্র সাথে বৃহস্পতির দৃষ্টি, এত কিছু এক জায়গায় থাকছে। আর যদি নক্ষত্র বিচার করি অর্থাৎ নবতারা চক্র, সেটিতে দেখতে পাই বুধ শুক্র প্রত্যরিত থাকছে। প্রত্যরিত অর্থাৎ বিপক্ষ। আপনার যারা বিপক্ষ হবে, যারা আপনার কাছে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা অসফল হবে। আপনার এই প্রত্যয়ী দ্বারাতে দুটো শুভগ্রহ অবস্থান করার কারণে আপনি সকল ক্ষেত্র থেকে ইতিবাচক সাড়া পাবেন। ধরুন মামলা মোকদ্দমায় আপনি আটকে আছেন, তাহলে ১৬ তারিখের পর থেকে আপনি মাসের শেষ পর্যন্ত যে সময়, ফেব্রুয়ারি ১৬ থেকে মাসের শেষ পর্যন্ত যে সময়টা পাচ্ছেন, এই সময়ে সব কিছু আপনার পক্ষে চলে আসবে। খেমতারাই গ্রহ থাকছে, প্রত্যরিত শুভ গ্রহ থাকছে, এই জন্য আপনি এই জায়গাগুলো শুভ পেয়ে যাচ্ছেন। তার মানে বলা যায় যে ফেব্রুয়ারি মাস আপনার জন্য যথেষ্ট ভালো। এখন আমরা মার্চের দিকে চলে যাব। মার্চ মাস কেমন যেতে পারে। একটা কথা বলে রাখি, আমি কিন্তু আপনাদের প্রতি মাসের রাশিফল দেব। এই যে বার্ষিক রাশিফল দিচ্ছি, এই রাশিফলটা দেখে আমি বুঝবো যে আমার এই চ্যানেলে কৃত্তিকা নক্ষত্রের ভিউয়ার কেমন, সেই অনুসারেই কিন্তু আমি ভিডিও দেব। তো আপনাদের রেসপন্সটা দরকার। আপনারা এক ভিডিওতে সব পাবেন না, কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তিতেই মূলত সামনে আমি এগোতে পারবো। মার্চ মাসে রাহুর এই ঘরে অর্থাৎ কুম্ভে সমস্ত গ্রহকেই দেখা যাবে, ফলে পরিস্থিতি ওই রকমই থাকছে। তবে এখানে বিপদ তারাই মাসের শুরুতে মঙ্গলকে দেখা যাবে, ফলে আইন সংক্রান্ত বিষয় বা আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত বিষয় থেকে বিপদ আপদ আসতে পারে। আপনাকে মূলত দায়িত্ব নিতে হবে, নানা রকমের কাজের চাপ নিতে হবে। এটি শুধু ফেব্রুয়ারিতে ছিল এমন না, এটি মার্চ মাসেও বহাল থাকছে। তবে মার্চ মাসে একটা বিষয় অতিরিক্ত যেটি হচ্ছে, সেটি হচ্ছে আপনার আয় ভাগ্যটা আরও বর্ধিত হচ্ছে। মাত্রাতিরিক্ত আয় বৃদ্ধি পাবে এই মাসে। তবে এই আয়ের কিছু অংশ ব্যয় হতে দেখা যাবে, মাসের শেষ ভাগে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু তারপরও আপনার আয় ভাগ্য কোনো অংশে কম না, আয় ভাগ্য ভালো। এদিকে সংসার জীবনটাকে যদি একটু দেখি, সংসারের ঘরে বিশেষ কোনো গ্রহের দৃষ্টি নেই, সমস্ত গ্রহই মূলত একদিকে, যার কারণে সংসার জীবনে সমস্যা যদি থাকেও সেটি সহজে মিটমাট করে নিতে পারবেন। আর রবি মূলত শনির সাথে থাকার কারণে
আপনি প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন, এই সম্ভাবনাটা থাকবে মার্চের 16 তারিখ থেকে। আমি আবারও রিপিট করছি, মার্চের 16 তারিখ থেকে আপনার শারীরিক অসুস্থতা যেমন বাড়তে পারে, প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে এবং শত্রু বৃদ্ধি পেতে পারে। কেন? এমনটা কেন হবে? এর কারণ থাকবে আপনি আপনার যে কাজ, সেই কাজে লেগে থাকবেন। অর্থাৎ কাজটা নিয়ে এতটাই একাগ্র হয়ে পড়বেন, যার কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এই ক্ষেত্রে আ আপনার যে ফ্যামিলি, সেই ফ্যামিলির সাথে আপনার একটা দূরত্ব তৈরি হবে এবং আ বিপরীত লিঙ্গের মানুষ যার সাথে আপনার সম্পর্ক, সে আপনার এই জায়গাটা ঠিকমতো না বুঝতে পারার কারণে সমস্যা হতে পারে। আপনি আয় করবেন, কিন্তু বিনিময়ে যার কারণে আপনি মূলত আয় করেছেন, বিনিময়ে সেটি না পেয়ে পীড়া লাভ হতে পারে। অর্থাৎ সংসারের প্রতি উদাসীনতা আসতে পারে, এই সম্ভাবনা মার্চ মাসে প্রবল মাত্রায় আছে। তারপরেও বলবো, যদি নিজের মনোবল, নিজের কর্মদক্ষতা, নিজের মনের কর্মস্পৃহা যদি ধরে রাখতে পারেন, কর্মভাগ্য, আয়ভাগ্য আবারও ভালো থাকছে মার্চ মাসে এবং ফেব্রুয়ারির তুলনায় অন্তত বেশিই আছে, এটি বলব। এখন আমরা দেখব অসুস্থতার কথা আরেকটু বলবো। আমরা এপ্রিল মাস দেখব, কিন্তু অসুস্থতার কথা আরেকবার বলছি যে মার্চ মাসের আ ১৬ তারিখের পর থেকে, মার্চ মাসের ১৬ তারিখের পর থেকে মাসের শেষ পর্যন্ত সময় আপনার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। আর মাসের ৫ থেকে ২০ তারিখ পর্যন্ত সময়ে স আ বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা কাটাকাটি বা মতানৈক্যর কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে। এই বিষয়ে সতর্ক থাকুন। ব্যবসা ভাগ্য ভালো থাকছে, কিন্তু ব্যবসা ভাগ্যে আপনাকে স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে। কারণ আ অধিকাংশ ক্ষেত্রেই বিক্রিত হওয়া পণ্যের টাকা ফেরত না পেতে পারেন বা কাউকে ধার দিলে ব্যাক না পেতে পারেন, প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসা সেল ইনক্রিজ করবে। সেল সেল বাড়লো, কিন্তু সেল বাড়লেও সমস্যা হলো আ মূলধনটা ফেরত নাও নিয়ে আসতে পারেন। এই সম্ভাবনা আছে। কারণ হচ্ছে সেল বৃদ্ধি পেয়েছে কিন্তু বাকিতে। এইটাই হচ্ছে প্রবলেম। সাবধানে থাকবেন। আমরা চলে যাব এপ্রিলে। এপ্রিলে দেখতে পাই গ্রহগুলো কিছু অংশ দ্বাদশের দিকে। তবে সমস্যা নেই, আপনার স্বাস্থ্য পুনরুদ্ধার হবে। একটু ব্যয় বৃদ্ধি পেলেও স্বাস্থ্য পুনরুদ্ধার হচ্ছে, এটি হচ্ছে আশার কথা। তবে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু নক্ষত্র অধিপতি দ্বাদশে তুঙ্গি হচ্ছে, এপ্রিল মাসে ব্যয়ের মাত্রা অনেক বাড়বে। এপ্রিল মাসে ব্যয়ের মাত্রা অনেক বাড়বে, এটি মনে রাখবেন। এপ্রিল মাসের ১৬ তারিখ থেকে ব্যয় তীব্র মাত্রায় বাড়বে। তো আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেব। আর আয়ের ক্ষেত্রে এমন হবে যে এপ্রিল মাসে আয় আপনি করবেন, কিন্তু ওই যে বললাম ব্যয় হবে মাত্রাতিরিক্ত, এটি থাকছে। তবে কিছু, কিছু সঞ্চয় করার আগ্রহ আপনার থাকবে, আর সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারলে ভালো হয়। আবারও বলছি, সংসার নিয়ে আ একটু বোঝাপড়াটা ভালো করা দরকার। সংসারে অশান্তি থাকার সম্ভাবনা বেশি। আর জমি কেনার প্রতি আগ্রহ দেখা যায় এই মাসে। এদিকে আমরা চলে যাব মে মাসে। মেতে দেখতে পাই মঙ্গল নিজের ঘরে ফিরে আসলো দ্বাদশপতি, অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন, সঞ্চয়ের মাত্রা বাড়বে, বিজনেস ভাগ্য ভালো দেখাচ্ছে, সম্পর্ক ডেভেলপ করবে মানুষের সাথে, আপনার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রবণতা বৃদ্ধি পাবে এবং আ যদি কনসালটেন্সি থাকে বা মানুষের সাথে কথা বলতে হয়, এরকম কোনো প্রফেশনে থাকেন, খুব ভালো করবেন। আবার এই সময়ে যাদের শিক্ষকতার প্রতি আগ্রহ আছে, তাদের এই চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই মাসটা, মে মাসটা আপনার জন্য অত্যন্ত শুভ একটা মাস হিসেবে দেখা যায়। এ মাসে আয়, ব্যয়, সঞ্চয়, বিদেশ ভ্রমণ, মানুষের সাথে ভালো ব্যবহার, তারপরে হচ্ছে আ সংসার, এই সবকিছুই একসাথে একটা ব্যালেন্স করে চলতে পারবে। সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স আছে। এই বিষয়টা বেশ ভালো। এদিকে আমরা দেখতে পাই জুন মাসের দিকে
আপনার প্রচেষ্টার ঘরে শুভ গ্রহ, অর্থাৎ প্রচেষ্টা বল মাত্রাতিরিক্ত বাড়বে। আবারও প্রচুর পরিমাণে সম্পদ আয় হতে দেখা যায়। এই মাসে জমি জমা বা আপনার বসত ভিটার কোনো কিছু বিক্রি করে অর্থ আয়ের সম্ভাবনা বেশি। আবার আয় ভাগ্যতে স্থিতা অবস্থা দেখা যায়। এদিকে মানস নাড়িতে শনির অবস্থান, অর্থাৎ শনির নক্ষত্র পরিবর্তন, এটি এই মে মাসের শেষের দিকে অর্থাৎ জুনে দেখা যাচ্ছে যে আমরা আপনার যে মানস নাড়ি আছে সেই নাড়িতে শনিকে দেখতে পাবো। ফলে মানসিক অশান্তির প্রবণতা বাড়তে দেখা যায়। অর্থাৎ এই সময়ে আপনি প্রচেষ্টা তো করবেন, কিন্তু মানসিকভাবে ভালো থাকবেন না। আপনার মধ্যে দুরন্তপনা বৃদ্ধি পাবে, অস্থিরতা বৃদ্ধি পাবে। মাত্রাতিরিক্ত পরিশ্রমের কারণে এমনটি হতে দেখা যায়। আমি বলব জুন মাসে শারীরিক বিষয়ে সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য আপনার যে স্বাস্থ্য বা জন্মতারা এখানে এসে পাপগ্রহ বসবে, মানস নাড়িতে পাপগ্রহ বসবে। কিন্তু প্রচেষ্টা ভালো। অর্থাৎ আপনি যদি মনোবল ঠিক রাখতে পারেন তাহলে ভালো থাকবেন, ভালো কাজ করবেন। কিন্তু ওই কাজটা করতে গিয়ে শরীরের উপরে বেশি প্রেশার দেওয়ার কারণে শরীর অসুস্থ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। প্রবল সম্ভাবনা আছে। এই সময়টা কখন? জুন মাসে। তাহলে সাবধান আগে থেকেই। এখন আমরা জুলাই মাসটা একটু দেখব। জুলাই মাসে গ্রহটা সরছে, কিন্তু বিপদ তারাই থাকছে। যার কারণে বিপদের মাত্রা থেকেই যাচ্ছে। তার মানে বোঝা গেল যে জুন এবং জুলাই মাস, এই সময় আপনার কোনো একটা অসুস্থতা থাকবে আপনার সাথে, এবং এই অসুস্থতা সহজে যেতেও যেন চাইবে না, এরকম একটা প্রবণতা কিন্তু এখানে দেখায়। ফলে আপনাকে এই বিষয়ে সাবধান হতেই হবে। আর শুক্রের সাথে কেতু সংসার জীবনে, অর্থাৎ আমি এখানে যেটা অনুমান করছি যে শুক্রের সাথে কেতু যুক্ত হচ্ছে, ফলে সংসারে অশান্তি থাকছে এবং আপনি মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে যেতে পারেন, এই সম্ভাবনা থাকছে। তবে সম্পদ সঞ্চয়, তারপরে হচ্ছে প্রচেষ্টা, এই বিষয়গুলো ভালো থাকছে। অর্থাৎ কেউ যদি এরকম বিষয়ে ফেঁসে যায় তাহলে তার বিপদে পড়তে পারে। বিশেষ করে সংসার জীবনে বিপরীত লিঙ্গের মানুষের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে খুব সম্ভাবনা আছে যে আপনি অশান্তিতে ভুগবেন। খুব সাবধান থাকুন সংসার জীবনে। যদি বিবাহিত হন তাহলে পরকীয়া সংক্রান্ত কোনো সমস্যায় বিপদগ্রস্ত হতে পারেন, অথবা কর্মক্ষেত্রে, অথবা সংসার জীবনে, বা হচ্ছে রিলেশনশিপে, যে কোনোভাবে বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা আপনি প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। জুন থেকে জুলাই সাবধান। আমরা আগস্ট মাস দেখব। আগস্টে এই প্রবণতা কেটে যেতে দেখা যায়, তবে একেবারেই কেটে গেল এমন না। এই সময়ে আপনি এমন কিছু সিচুয়েশন ফেস করবেন যার কারণে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার বিশ্বাস হারিয়ে যাবে। তাদের কাউকে আপনি আর বিশ্বাস করবেন না, এবং আপনার মধ্যে একটা দৃঢ়তা তৈরি হবে। এই দৃঢ়তার কারণে আপনি মানে টোটালি বদলে যাবেন, এরকম একটা বিষয় দেখায়। তবে এই সময়ে একটা বিষয় ভালো থাকবে যে আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করবেন। অর্থাৎ কোনো কিছুকেই তোয়াক্কা না করে কাজ করা। কিন্তু সমস্যা নেই, আপনি সব কিছু থেকে রেহাই পাবেন। যেকোনো বিপদেই আপনি রক্ষা পেয়ে যাবেন। এ সময় আপনার যে মৃত্যু ঝুঁকির যে তারা, সেই তারাতে বৃহস্পতির অবস্থান আপনাকে সব কিছু থেকে সেফ রাখবে। তা আমি এই বিষয়টাকে ভালোভাবেই দেখছি। আপনি এই সময়ে যথেষ্ট আয় করার সুযোগ পাবেন, এবং যদি মানে কোনো কাজে লেগে থাকেন তাহলে অবশ্যই সফল হবেন। এই সময়টা আপনারা যারা চাকরি-বাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। চাকরি-বাকরির ক্ষেত্রে মানে গুড নিউজ পাবেন আরকি। ভাগ্য পরিবর্তনের একটা সময় এটা। আপনার জীবনকে বদলে দিতে পারে, এরকম একটা টাইম চলবে। এটা আ এটা পাবেন হচ্ছে আপনি আগস্টের দিকে। এরপরে সেপ্টেম্বরে দেখব। সেপ্টেম্বরেও আপনার সাথে আ আপনার সাথে ২ রকমের ঘটনাই ঘটবে। অর্থাৎ একটা থাকবে প্রচেষ্টার উত্থান-পতন, আর আরেকটাই থাকবে ইমোশনের উত্থান-পতন। কিন্তু যত কিছুই ঘটুক, আবেগের উত্থান-পতন হোক আর ইমোশনের উত্থান-পতন হোক, এখানে আ নিজের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার উত্থান-পতনের সাথে বুদ্ধিমত্তার সম্পর্ককে আপনি কানেক্ট করবেন।
করে এগিয়ে যাবেন, তাহলে আপনি এখানে ভালো করবেন। মনে রাখতে হবে এই মাস এমন একটা মাস যেখানে শনি এবং রবি একে অন্যের বিপরীতে থাকবে। ফলে আপনার আ আপনার মধ্যে কোনো intellectual বিষয় থেকে আয় করার প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যায়। তাহলে আপনি যদি আ এমন কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে অবশ্যই সেই বিষয়টাকে কাজে লাগাবেন। এখানে ৬ষ্ঠ ঘরে আমরা যে গ্রহগুলোকে দেখতে পাই, শুভ গ্রহ, যার কারণে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকছেন। আবার আপনার মধ্যে সাত্ত্বিক ভাবনা কাজ করবে, বিশ্লেষণাত্মক বিষয় কাজ করবে এবং আ জীবনের বোধ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাবে। ফলে আধ্যাত্মিক জীবন বাঁচার মানসিকতা দেখা যাবে সেপ্টেম্বর মাসে। অক্টোবর মাসেও এই সেইম ঘটনাই ঘটতে দেখা যাবে, অর্থাৎ ধারাবাহিকতা বজায় থাকবে। আপনি তার মানে বোঝা গেল সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে নিজের মধ্যে একটা সাত্ত্বিক ভাবনা নিয়ে আসছেন। সবকিছু থেকে বিরত থাকা, নিজেকে সংযমী করে তোলা, তারপরে হচ্ছে আ সংযত আচরণ করা, ডেভেলপমেন্টের দিকে যাওয়া। এরকম, এরকম একটা বিষয় চলে আসছে। আর চাকরি ভাগ্য ভালো থাকছে আপনার জন্য, অত্যন্ত ভালো থাকছে। তো অনেকেই ভালো, ভালো চাকরি এই সময়েই পাবে। নভেম্বর মাসে আমরা দেখতে পাবো আ চতুর্থে বৃহস্পতি, মঙ্গল, কেতু, যা অত্যন্ত শুভ, অর্থাৎ সংসার জীবনে আপনি এইবার ডেভেলপ করতে পারবেন। যারা আ সংসার ডেভেলপ করতে পারছিল না বা সংসার গঠন করতে পারছিল না বা সংসারে একটা ভুল বোঝাবুঝি ছিল, তারা আলোচনা সাপেক্ষে মিটমাট করে নিতে পারবে। এই সময়ে সংসার জীবনটা গঠন হতে দেখায়। আর আবারও চাকরি ক্ষেত্র ভালো থাকছে, প্রচেষ্টার ক্ষেত্র ভালো থাকছে, শত্রু থাকবে না এই সময়ে। আর আপনি বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অনেক বেশি দুর্বল থাকবেন এই সময়। তার মানে এটা হচ্ছে একটা বিবাহের সময় হিসেবে ইঙ্গিত পাওয়া যায়। না, তার মানে আমরা বলতে পারি যে নভেম্বর মাসের দিকে অনেকেরই বিবাহের যোগ দেখা যায়। আর বরাবরের মতোই আপনার আ আয় ভাগ্য বা প্রাপ্তি যোগ অত্যন্ত শুভ থাকছে। কর্মক্ষেত্রে পুরো বছর জুড়ে ব্যস্ততা দেখা যাবে। অর্থাৎ আ কর্মক্ষেত্র সবসময়ের জন্যই যেন আপনার জন্য ভালো। এটিই বলব। আর এদিকে মাসের একেবারে শেষের দিকে বিভিন্ন বিষয় ভালো থাকছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি? প্রবলেমটা হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন। রাহু চলে আসছে বিপদ তাড়াতে, অর্থাৎ বিভিন্ন বিষয় ভালো থাকলেও বিপদ তাড়াতে রাহুর অবস্থান এবং কেতুর অবস্থান বদ তাড়াতে আপনার জীবনে মৃত্যু ঝুঁকি বা বিভিন্ন বিপদ-আপদ বৃদ্ধি করলেও বছরের একেবারে শেষের দিকে। এছাড়া অন্যান্য গ্রহ অবস্থান অত্যন্ত ভালো থাকছে, অর্থাৎ আপনার আয় ভাগ্যও ভালো, আবার বিপদ-আপদ থেকে বেঁচে যাওয়ার ভাগ্যটাও ভালো থাকছে। অর্থাৎ বিপদ-আপদ আসবে, ঝুঁকিপূর্ণ অ সিচুয়েশন সৃষ্টি করবে, কিন্তু আবার আপনি বেঁচেও যাবেন। আমি যে রাশিফল বললাম, আমি জানি অতি সংক্ষেপে আমি পুরো মাসটা আলোচনা করেছি। মেইন কয়েকটা পয়েন্ট বলেছি। এখানে অনেক কিছু বাদ পড়েছে, অনেক কিছু। আমার এখানে প্রায় ২০ টা মতো টপিক আছে যে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। কিন্তু আমি জাস্ট আপনাদের হিন্টস দিলাম যে আমি সামনে আলোচনা করব। এই যে আমি যে রাশিফলটা দিলাম, এই রাশিফল এর ভিউ যদি ৫,০০০ পার হয়ে যায়, তাহলে আপনারা মার্চ মাসের রাশিফল এই আ ফেব্রুয়ারি মাসেই পাবেন। এমনকি আপনাদের আ ভিউ যদি আ ৫,০০০ অতি দ্রুত ক্রস করে, আপনারা যদি মনে করেন যে ফেব্রুয়ারি মাসের রাশিফল আপনারা বিস্তারিত চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করলে আমি ফেব্রুয়ারি মাসের রাশিফলও দিতে পারি, অথবা মার্চ মাসের রাশিফল চাইলেও আমি দেব। তো সেটি নির্ভর করছে আগে এই ভিডিওটা কেমন চলে তার উপর। তো ঠিক আছে, আমি এই ভিডিও এখানে শেষ করব। তবে আমার চ্যানেল থেকে জ্ঞানবাণী বইয়ের একটা উক্তি বিশ্লেষণ করে তারপরে শেষ করছি। আজকে জ্ঞানবাণী বই থেকে ৩২ নম্বর উক্তি বিশ্লেষণ করব। উক্তিটা হচ্ছে, একলা চলার অভ্যাস গড়ে তুলবে। একলা চলার অভ্যাস গড়ে তোলার কথা বলা হচ্ছে কেন? কারণ আমি যে বয়সে আছি, এই বয়সে আমি একা। কিন্তু অনেকেই বলবে বিয়ে করে নিতে। কেন? কারণ হচ্ছে শেষ বয়সে কে দেখবে? বা আমি যখন অসুস্থ হব কে দেখবে? কিন্তু কথা হলো, যদি আমি একলা চলার অভ্যাস গড়ে নিই, তাতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমি সচেতন হয়ে উঠব। আমি কারো উপর নির্ভর করব না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা সাপোর্ট নিয়ে চলে, অর্থাৎ যারা বিবাহিত বা হচ্ছে যাদের সাথে কেউ আছে, বডিগার্ড আছে বা তাকে দেখে এরকম কেউ আছে, তারা অনেক অসচেতন, অনেক বেশি অপরিষ্কার এবং
জীবন নিয়ে তারা অত বেশি সচেতন না, কোনো ডেভেলপমেন্ট নেই তাদের মধ্যে। সবসময় একে অন্যের উপর দোষারোপ করতে পারলে বাঁচে এবং সবসময় অন্যের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে। কিন্তু যদি আপনি একলা চলার অভ্যাস গড়ে তোলেন, আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। আপনার নিজের দোষের জন্য আপনার নিজেকেই দায়ী করতে হবে। সেই ক্ষেত্রে আ যেকোনো ভুল করলে আপনি সেই ভুলটা নিজেই নিরীক্ষণ করার সুযোগ পাচ্ছেন এবং কেউ আপনাকে অপমান করছে না। আপনার ভুল হয়েছে, আপনি সেটা দেখলেন এবং সেটি পরিবর্তন করার চেষ্টা করলেন। নিজের সাথে নিজে থাকলেন এবং নিজে কেমন সেটি জানতে পারলেন। নিজে আসলে যে আম আরেকজনের সাথে থাকলে কি হয়? আমরা আমাদের অনেক কিছুই গোপন করে রাখি, প্রকাশ করি না। কিন্তু যখন কেউ না থাকে, আমি একা, তখন আমার যা খুশি আমি তাই করে থাকি। আমি কেমন এটি সবচেয়ে ভালো জানা হয় দীর্ঘ সময় একা নিজের সাথে নিজে থাকার কারণে। এইজন্য এই অভ্যাস থাকলে আরেকজনের মূল্যায়ন কখনোই প্রয়োজন হয় না। আরেকজন কখনো আপনাকে বলবে না যে আপনি কেমন? কারণ আপনিই ভালো জানেন আপনি কেমন। আমরা সাধারণত যারা দলবদ্ধভাবে থাকি বা অন্যের সাথে থাকি, তারা অন্যের কাছ থেকে এক্সপেক্ট করি তারা আমাকে প্রশংসা করুক, বলুক যে আমি কেমন। কারণ আমারই তো আমার সাথে পরিচয় নেই। কিন্তু যে ব্যক্তি নিজে একা, একা থাকে সে কিন্তু কখনো এটা এক্সপেক্ট করে না কারো কাছে, কখনো জানতেও চায় না যে আমি কেমন। প্রশংসা দাবি করে না, আবার সমালোচনা করলেও প্রভাবিত হয় না। কেউ যদি কিছু বলে, তাহলে সে নিজেই বলতে পারে যে সে নিজে কেমন। কারণ তার নিজের সাথে নিজের উঠা-বসা সবসময় আছে। নিজের সাথে নিজের থাকা আছে। এইজন্য একলা চলার অভ্যাস গড়ে তুললে এরকম সুবিধা আমরা পেয়ে থাকি। তার জন্যই জ্ঞানবাণী বইয়ের ৩২ নম্বর উক্তিতে বলা হয়েছে, একলা চলার অভ্যাস গড়ে তুলবে। কারণ জীবনের যেকোনো সময় আপনাকে একলা করে দিতে পারে। তখন তো হঠাৎ করে নিঃস্ব হয়ে যাবেন, অসহায় হয়ে পড়বেন। কিন্তু একলা চলার অভ্যাস যদি থাকে, তাহলে কে ছেড়ে গেল, কে আসলো, আর কে পাত্তা দিল না, এই বিষয়টা কিন্তু কখনো ম্যাটার করে না। কারণ আপনি জানেন যে আপনি একা। আপনি একা বলেই কাউকে অভিযোগ করার, কাউকে দোষারোপ করার, কারোর ঘাড়ে দোষ চাপানোর কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে কোনো আক্ষেপ থাকে না। এটি হচ্ছে মূল বিষয়। তো আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের আ ভিডিওর ভিউ অনুসারে আপনারা সামনে ভিডিও পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।